Hi everybody, today's topic will be on Indian economics. তোমরা সবাইকে জানো what is green revolution অর্থাৎ বাংলায় যদি বলি সবুজ বিপ্লব কি? If you want to know about the details of green revolution, so watch this video. Green revolution মানে হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব বলতে বলা হচ্ছে আসলে হঠাৎ করে 1960 দশকে বেসিক্যালি ইন লেট 1960s প্রোডাকশন ইন এগ্রিকালচার সেক্টর প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার মেনলি কারণ হচ্ছে বিভিন্ন মেশিনের ইউজ, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, জলসেচ ব্যবস্থার উন্নতি এবং একই সাথে হাই এল্ডিং ভ্যারাইটি অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ এগুলোর ব্যবহার। সো এতগুলো জিনিস একসাথে এগ্রিকালচারে ইন্ট্রোডিউস হওয়ার পর প্রোডাকশন প্রচণ্ডভাবে বেড়ে যায়। দিস ইজ নোটেড অ্যাজ গ্রিন রেভলিউশন। এবং আমরা ইন্ডিয়ার কথা যদি বলি, একটা লোক খুবই রিনাউন্ড বিখ্যাত অ্যাজ ফার এজ দ্য গ্রিন রেভলিউশন কনসার্ন। হি ইজ M.S. Swaminathan. M.S. Swaminathan is basically a geneticist and international administrator. এবার যদি আমরা সারা ওয়ার্ল্ডের প্রেক্ষিতে এটাকে জানার চেষ্টা করি, দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু নো গ্রিন রেভলিউশন অ্যাজ ফার এজ দ্য whole world concerned, you can say that Mexico is its birthplace অর্থাৎ মেক্সিকো এই দেশটা হচ্ছে এর বার্থপ্লেস। অ্যাট দ্য সেম টাইম we can say that this is also the burial place অর্থাৎ সমাধি স্থানও বলতে পারি মেক্সিকোকেই, অর্থাৎ মেক্সিকো থেকেই শুরু আর মেক্সিকোতেই সমাপ্তি, রাইট? এবারে এই গ্রিন রেভলিউশন যে টার্মটা অর্থাৎ সবুজ বিপ্লব যেগুলো হলো গ্রিন রেভলিউশন, এই যে টার্মটা কোথা থেকে উঠে আসে? এইখানে আমাদের বলতে হয় একটা নাম W.S. Gord. He was basically an administrator of USAID অর্থাৎ US Agency for International Development. উনি বেসিক্যালি তার একটা স্পিচে এই ওয়ার্ড ইউজ করেছিলেন, দ্যাট ইজ গ্রিন রেভলিউশন। ইট ওয়াজ অন 8th March 1968. And therefore, actually, this term has been so much popularized এবং গ্রিন রিভলিউশন এই টার্মটাকে ইউজ হতে থাকে। এবার আমরা যদি বলি এর জনক কি অর্থাৎ গ্রিন রিভলিউশন কে বেসিক্যালি শুরু করেছিলেন, সেও একজন ইউএসএরই লোক ছিল। হি ওয়াজ বেসিক্যালি অ্যান এগ্রিকালচারাল সায়েন্টিস্ট and his name was Norman Ernest Borlaug. Norman Ernest Borlaug. And because of his contribution, পরবর্তী সময়ে বিভিন্ন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হতে থাকে এবং এই লোকটা কিন্তু পরবর্তী সময় 1970-তে নোবেল প্রাইজও পেয়েছিল পিসের জন্য, শান্তির জন্য। সো দিস ইজ হি ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ইম্পর্টেন্ট পার্সন, রাইট? সো হি ইজ কল্ড দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট দেন। এবার গ্রিন রেভলিউশন যে হয়েছিল এর কতগুলি একটু মেরিটস আমরা দেখি, কি কি সুবিধা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম what are the merits? At least তিনটে করে জানা দরকার, right? So first of all, we'll talk about the merits of green revolution. Number one, green revolution এর ফলে উৎপাদন প্রচন্ড পরিমাণে বাড়ে। উৎপাদন বাড়ার ফলে যারা কৃষক ছিল আগে, কৃষকদের নিজেদের খাওয়ার পরও বাড়তি খাদ্য অর্থাৎ বাড়তি শস্য তাদের কাছে মজুদ থাকতো। দিস ইজ নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ। নাম্বার টু হচ্ছে যেহেতু উৎপাদন প্রচন্ড পরিমাণে বেড়েছিল বিকজ অফ দি টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস এন্ড অলসো হাই এল্ডিং ভ্যারাইটিস, ফলে সাপ্লাইও বাড়ে, ফলে দাম একটু কমে, দাম স্তর নামে। এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ। নাম্বার থ্রি হচ্ছে যেহেতু উৎপাদন প্রচন্ড পরিমাণে বাড়ে, সো বাফার স্টক অফ দি গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের মজুদ আরো বাড়ে এবং আপাতকালীন সময়ে সরকার ওই মজুদ থেকে খাদ্যশস্য ব্যবহার করতে পারে। So এই তিনটা অ্যাডভান্টেজ আমরা জানতে পারি। নাম্বার ওয়ান, ইটস অ্যাকচুয়ালি বেসিক্যালি কানেক্টেড উইথ প্রোডাকশন এবং গ্রিন রেভলিউশনতে একই জিনিস, এই ব্যাপারটা নিয়ে বেশি আলোকপাত করে। এই জন্য হচ্ছে বলা হচ্ছে একটা রেভলিউশন, বিপ্লব। উৎপাদন ক্ষেত্রে সাংঘাতিকভাবে একটা ডিফারেন্স তৈরি করে। নাও দ্য ডিসঅ্যাডভান্টেজেস, দেয়ার অলসো সাম ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রিন রেভলিউশন। নাম্বার ওয়ান বলতে পারি, এই যে গ্রিন রেভলিউশন বেসিক্যালি কয়েকটা বড় বড় রাজ্যের মধ্যে সীমিত ছিল। ফর এক্সাম্পল আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ, হরিয়ানা, তামিলনাড়ু এই রাজ্যগুলির মধ্যে সীমিত ছিল গ্রিন রেভলিউশন। বলে বাকি যে রাজ্যগুলি ছিল দে আর নট গেটিং দ্য অ্যাডভান্টেজেস অফ দিস। তাহলে কি হচ্ছে, ওই রাজ্যগুলির উৎপাদন বেড়েছে এবং ইনকাম বেড়েছে, ফলে ইনকাম ইনইকুয়ালিটির একটা
সৃষ্টি হয়েছে, অর্থাৎ আইন অসমতা কি করেছে, এটা বৃদ্ধি করেছে গ্রিন রেভলিউশন। এ হচ্ছে একটা অসুবিধা। নাম্বার টু অসুবিধা বলতে পারি, এই গ্রিন রেভলিউশনের জন্য বিভিন্ন টেকনোলজি যেহেতু এসছে, অর্থাৎ বিভিন্ন মেশিনারি যেহেতু ইন্ট্রোডিউসড হয়েছে, এই মেশিনারিগুলো কেনার জন্য অনেক অনেক বেশি মূলধন দরকার ছিল। ফলে যারা বড় মাপের কৃষক ছিল তারাই শুধুমাত্র এগুলো ব্যবহার করতে পেরেছে, যারা প্রান্তিক কৃষক তাদের জন্য বিশেষ একটা কাজে আসেনি। এ হচ্ছে 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 3 হচ্ছে যে হাইলিং ভ্যারাইটিসগুলি ইউজ করা হতো, অর্থাৎ যে উচ্চ ফলনশীল বীজগুলি ব্যবহার করা হতো, এগুলি সহজে পোকামাকড় দ্বারা আক্রমণ করা হয়ে যায়, অর্থাৎ পোকামাকড় দ্বারা সহজে এগুলো কি হতো, অ্যাটাক্ট হতো, রাইট? এই জন্য বিভিন্ন ধরনের পেস্টিসাইডস এগুলো ব্যবহার করতে হতো, যেটা খরচ সাপেক্ষ ছিল এবং খুব যত্ন করে এদেরকে কি করা হতো, লালন পালন করতে হতো গাছগুলিকে, right? So এটা হচ্ছে 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। So these are the disadvantages of green revolution. Now I think you have got it. What are the advantages and what are the disadvantages of green revolution, right? So thank you for watching this video and keep watching the other videos too. And yes, keep practicing always and don't forget to keep supporting. Thank you.